সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর তোমাদের সাথে আছি আমি চৌধুরী রাশেদুল নবী, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো বাক্যতত্ত্ব। এই বাক্যতত্ত্ব থেকে কিন্তু তোমাদের একটি প্রশ্ন আবশ্যিকভাবে থাকে। 5 মার্কসের একটি প্রশ্ন, মানে একটা 5 নম্বরের একটি প্রশ্ন, এবং এই প্রশ্নটা তোমাকে অ্যান্সার করতে হয়। তোমাদের একটি প্রথমেই যে জিনিসটি আলোচনার বিষয়, সেটা হলো আসলে বাক্যতত্ত্বের ভিতরে আলোচনার বিষয়টি কী কী, অর্থাৎ কী কী বিষয় নিয়ে আমরা বাক্যতত্ত্বে আলোচনা করব, আর আমাদের এইচএসসি পরীক্ষায়ও কোন প্রশ্নটা আসলে থাকবে, কী ধরনের প্রশ্ন থাকবে। দেখো, বাক্যতত্ত্বের আলোচনার বিষয় হলো বাক্য সম্পর্কিত যাবতীয় যে আলোচনা, বাক্য সম্পর্কিত যত আলোচনা আছে এই সবই বাক্যতত্ত্বের ভিতরে আলোচিত হতে পারে। এখন বাক্য সংক্রান্ত আলোচনার মধ্যে তোমার আছে, ধরো যে বাক্যের তোমার সংজ্ঞা, বাক্যের যে শ্রেণী বিভাগ, বাক্য কিভাবে গঠিত হয়, সার্থক বাক্যের গুণাবলী কী কী আছে, বাক্য রূপান্তর, আবেগসূচক বাক্য, এই বিভিন্ন ধরনের যে বিষয়গুলো রয়েছে, এই সব বিষয় তোমার বাক্যতত্ত্বের মধ্যে আলোচিত হয়। এই সব কিছুই বাক্যতত্ত্বের মধ্যে থাকবে। এখন আমাদের এইচএসসি পরীক্ষার জন্য কিভাবে প্রশ্ন আসে? আমাদের সাধারণত যে প্রশ্নটা থাকে, দুই ধরনের প্রশ্ন থাকে। একটা হলো তোমার বাক্যতত্ত্ব থেকে একটা প্রশ্ন থাকে, বাক্য রূপান্তর থেকে একটা প্রশ্ন থাকে। অর্থাৎ তোমার বাক্য রূপান্তর কিন্তু তোমরা নবম দশম শ্রেণীতেও পড়েছো, যে সরল বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তর করো, জটিল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর করো। তার সাথে আবার ভাবগত কিছু রূপান্তর থাকে বাক্যের, যেমন হাবাচক বাক্য থেকে নাবাচক বাক্যে রূপান্তর করো, নাবাচক বাক্য থেকে প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করো, প্রশ্নবাচক বাক্য থেকে তুমি নির্দেশাত্মক বাক্যে রূপান্তর করো। এরকম বিভিন্ন ধরনের রূপান্তর কিন্তু তোমাদের থাকে। তাহলে বাক্য রূপান্তর তোমার থাকে, এটা হচ্ছে 60টি রূপান্তর তোমার দেওয়া থাকে। এই 60টা থেকে তোমাকে 5টা অ্যান্সার করতে হয়। এটা সহজ তোমাদের জন্য, কারণ 2টা তুমি ছেড়ে দিতে পারো, 5টা বেছে নিতে পারো, প্রতিটা 1 নম্বর করে। আর এর অথবায় তোমাদের থাকে বাক্য সংক্রান্ত একটি প্রশ্ন। বাক্য সংক্রান্ত প্রশ্ন কীরকম? যেমন ধরো, বাক্য কাকে বলে, বাক্যের শ্রেণী বিভাগ দেখাও, গঠনগত শ্রেণী বিভাগটা দেখাও, বা বলতে পারে যে একটি সার্থক বাক্যের গুণাবলী কী কী বিশ্লেষণ করো, এই ধরনের থাকতে পারে। তো আমার কাছে মনে হয় যে তোমার ওই বর্ণনা ধরনের আলোচনার চেয়ে বাক্য রূপান্তরটা অ্যান্সার করাটাই তোমাদের জন্য সহজসাধ্য এবং ভালো নম্বরও সেখানে পাওয়া যেতে পারে। এবং আমরা তো সেটাই চাই যে পূর্ণ নম্বর যেন আমরা ব্যাকরণে পেতে পারি, সেভাবে আমাদের প্রস্তুতি থাকা উচিত। পাশাপাশি পরবর্তী সময়ে বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করবে, সেই সব জায়গায় বাক্য রূপান্তর খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে আসবে। তাহলে আমরা এখানে একটা কথা, আমরা তাহলে প্রথমে একটা পয়েন্ট লিখে রাখি বা বুঝে রাখি, সেটা হলো বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় বাক্য সংক্রান্ত যাবতীয় বিষয়াবলী। বাক্যতত্ত্বের আলোচ্য বাক্য সংক্রান্ত যাবতীয় বিষয়াবলী। এখন আমরা বাক্য রূপান্তরকেই মূলত আলোচনা করব, আর প্রশ্নভিত্তিক যে আলোচনা সেটা তো আমরা বুঝে নিব। এখন বাক্য রূপান্তরে আমাদের কিভাবে রূপান্তর করতে হবে সেই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে খেয়াল করো যে বাক্য রূপান্তরের ক্ষেত্রে কতগুলো বিষয় স্মরণ রাখা কর্তব্য। তুমি যখন বাক্য রূপান্তর করবে তখন কিছু নিয়ম কানুন মনে রেখেই তোমাকে বাক্য রূপান্তর করতে হবে। কি কি নিয়ম আমি এখানে লিখে নিয়েছি, কয়েকটা নিয়ম। যেমন প্রথম নিয়ম, বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে না, মানে অর্থটাকে অপরিবর্তিত রাখতে হবে তোমার। বাক্যের অর্থ কোনো পরিবর্তন হবে না। ভাষা রীতি, 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভাষা রীতি অপরিবর্তিত থাকবে। সেটা যদি সাধু ভাষায় থাকে তাহলে তুমি সাধু ভাষায় রূপান্তর করবে, সেটা যদি চলিত ভাষায় থাকে তাহলে তুমি চলিত ভাষায় রূপান্তর করবে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে বাক্যের কাল, পুরুষ, বচন ইত্যাদি অপরিবর্তিত থাকবে। তাহলে 3টা কথা তুমি মনে রাখছো, অর্থ অপরিবর্তিত থাকবে, ভাষা রীতি অপরিবর্তিত থাকবে, কাল, পুরুষ, বচন ইত্যাদি অপরিবর্তিত থাকবে। এইগুলো সব অপরিবর্তিত থেকে তুমি শুধু বাক্যের রূপটাকে পরিবর্তন করবে, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করে দিবে।
তাহলেই তোমার বাক্যের রূপান্তরটা সঠিকভাবে হবে। এখন তোমাদেরকে যদি আমি একটা প্রশ্ন করি, সহজ প্রশ্ন, যেমন ধরো রহিমের স্বাস্থ্য ভালো, এই একটা বাক্য তোমাকে দিলাম, রহিমের স্বাস্থ্য ভালো। এটা তোমরা জানো যে একটি হাবাচক বাক্য আছে। এখন রূপান্তরের ক্ষেত্রে তোমার কি করতে হয়, প্রশ্নের মধ্যে যে বাক্যটা দিবে ব্র্যাকেটে কিন্তু সেটা লিখে দিবে, নির্দেশ দিয়ে দিবে যে কোন বাক্যে নিতে হবে। যেমন রহিমের স্বাস্থ্য ভালো, এটা ব্র্যাকেটে ধরো লেখা আছে নেতিবাচক। নেতিবাচক মানে নাবাচক, তো নেতিবাচকে নিতে হবে। তাহলে তখন রহিমের স্বাস্থ্য ভালো, এটা নেতিবাচক কি হবে বলো দেখি? রহিমের স্বাস্থ্য খারাপ নয়, এটার নাবাচক রূপটা হবে, একটা নাবাচক অব্যয় আনবে কিন্তু অর্থ অপরিবর্তিত রাখবে। তাহলে দাঁড়াবে রহিমের স্বাস্থ্য খারাপ নয়, ভালো মানেই হচ্ছে খারাপ নয়। এইভাবে আমাদের বাক্যকে রূপান্তর করতে হবে। তাহলে 3টা পয়েন্ট আমরা কিন্তু খেয়াল রাখবো, অর্থকে অপরিবর্তিত রাখবো, ভাষা রীতি অপরিবর্তিত রাখবো, কাল পুরুষ বচন ইত্যাদি অপরিবর্তিত রাখবো। এটা একদম পরিষ্কার থাকতে হবে। যেমন তুমি যদি আরেকটা উদাহরণ যদি চিন্তা করো, রহিম সাহেব বাসায় নেই, নাবাচক বাক্য চিন্তা করো, রহিম সাহেব বাসায় নেই, এটার ব্র্যাকেটে কিন্তু দেওয়া থাকবে অস্তিবাচক। অস্তিবাচক মানে হাবাচক। তাহলে রহিম সাহেব বাসায় নেই, এই বাক্যটাকে হাবাচক করলে তোমার কি দাঁড়াবে? রহিম সাহেব বাসায় নেই, এটা হাবাচক কি দাঁড়াবে? এটা কিন্তু বলবে রহিম সাহেব বাসায় অনুপস্থিত, বা রহিম সাহেব বাসার বাইরে আছেন। ওই যে নেই অর্থাৎ নাবাচক অব্যয়টাকে উঠিয়ে হাবাচক কোনো শব্দ ব্যবহার করবে, কিন্তু অর্থকে ঠিক রাখবে, ভাষা রীতিকে ঠিক রাখবে। বাসায় নেই মানে বাসার বাইরে আছে বা বাসায় অনুপস্থিত, যে কোনোভাবে করতে পারো, খুবই সহজ। এখন দেখো শ্রেণী বিভাগ, নতুন শিরোনাম শ্রেণী বিভাগ। বাক্য রূপান্তর 3 প্রকার, এটা তো তোমরা সবাই জানো যে বাক্য রূপান্তর 3 প্রকার। কি কি? যথা গঠনগত রূপান্তর, ভাবগত রূপান্তর, উক্তির পরিবর্তনগত রূপান্তর। এই 3 ধরনের আছে। এর ভিতরে কিন্তু আমরা গঠনগত রূপান্তর এবং ভাবগত রূপান্তর এই দুটোই আমাদের পরীক্ষায় মূলত থাকে। উক্তির পরিবর্তন রূপান্তরটা আমাদের ওইভাবে থাকে না। গঠনগত রূপান্তর কোনটা? গঠনগত রূপান্তর হচ্ছে তোমার ওই যে গঠন অনুযায়ী যে বাক্য 3 প্রকার, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এইগুলো হচ্ছে গঠনগত রূপান্তরের মধ্যে করবে। আর ভাবগত রূপান্তর হচ্ছে বক্তার বলার ভাবটা কেমন, অর্থাৎ উনি কিভাবে কথা বলছেন, তিনি কি প্রশ্নবোধকভাবে কথা বলছেন, হাবোধকভাবে কথা বলছেন, নাবোধকভাবে কথা বলছেন, নাকি বিস্ময়বোধকভাবে কথা বলছেন, এগুলো হচ্ছে তোমার ভাবগত রূপান্তর। আর উক্তির পরিবর্তনগত যেটা রূপান্তর, এটা হলো তোমার ন্যারেশন, যেটাকে আমরা ইংরেজিতে বলি, অর্থাৎ প্রত্যক্ষ উক্তি আর পরোক্ষ উক্তি। আমাদের এক্সামিনেশনে, আমাদের পরীক্ষায় সাধারণত গঠনগত রূপান্তর এবং ভাবগত রূপান্তর এই দুইটাই মূলত আমাদের থাকে, উক্তির পরিবর্তনটা আমাদের সেভাবে থাকে না। এখন আমরা শুরুতেই যেটা আলোচনা শুরু করব সেটা হলো গঠনগত রূপান্তর। গঠনগত রূপান্তরকে তুমি একটা পয়েন্ট খেয়াল রাখো, গঠন অনুসারে বাক্য 3 প্রকার। গঠন অনুসারে বাক্য 3 প্রকার, যথা সরল বাক্য, 2 নম্বর হলো জটিল বা মিশ্র বাক্য। তো জটিলও যেটা, মিশ্র সেটা একই, জটিল বা মিশ্র বাক্য। আর 3 নম্বর হলো যৌগিক বাক্য। এই 3 ধরনের বাক্য আমাদের আছে। তো এই 3 ধরনের বাক্যের বৈশিষ্ট্য আমরা আলোচনা করব এবং কিভাবে রূপান্তর করতে হয় সেটাও আমরা দেখব। মূল পয়েন্টগুলো অন্তত দেখব আর কি। বইতে তো অনেক অনেক কথা আছে, আমরা কিন্তু খুব সহজে বোঝার চেষ্টা করব। তাহলে প্রথমে দেখো সরল বাক্য। এই যে সরল বাক্য, এটার কিন্তু তোমার 4টা মূল বৈশিষ্ট্য আছে। কি কি? একটি মাত্র উদ্দেশ্য থাকবে, সরল বাক্যের একটি মাত্র উদ্দেশ্য থাকবে। 2 নম্বর হলো একটি মাত্র বিধেয় থাকবে। 3 নম্বর পয়েন্ট, উদ্দেশ্য হবে কর্তা। আর চতুর্থ বা শেষ পয়েন্ট, বিধেয় হবে সমাপিকা ক্রিয়া। আশা করি ক্লিয়ার হয়েছে। একটি মাত্র উদ্দেশ্য থাকবে, একটি মাত্র বিধেয় থাকবে, উদ্দেশ্য হবে কর্তা, বিধেয় হবে সমাপিকা ক্রিয়া। তাহলে কিন্তু সেটা একটা সরল বাক্য হবে। আমরা একটা উদাহরণ আমরা একটু বোর্ডে লিখে বিশ্লেষণ করার চেষ্টা করি। যেমন দেখো একটা সরল বাক্য কিরকম হবে, যেমন রহিম ভাত খায়,
এই যে একটা বাক্য আছে, এখানে রহিম এটা হচ্ছে উদ্দেশ্য, আর ভাত খায়টা হচ্ছে বিধেয়। তাহলে তোমরা জানো যে আসলে যার সম্পর্কে কিছু বলা হয় ব্যাকরণে তাকেই বলা হয় উদ্দেশ্য। এখানে রহিম সম্পর্কে বলা হচ্ছে, তাহলে যার সম্পর্কে বলা হয় সেই হচ্ছে উদ্দেশ্য, আর এই উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটা বিধেয়। ফলে এখানে একটাই উদ্দেশ্য আছে, একটাই বিধেয় আছে। আর এই যে উদ্দেশ্য যেটা, এটাই কিন্তু আবার কর্তা। এই রহিম সেই উদ্দেশ্য এবং সেই কিন্তু কাজটা করছে, তাহলে সেই কর্তা। এবং বিধেয়তে যে ক্রিয়াটা আছে, এই খায় ক্রিয়াটা, এটা হলো সমাপিকা ক্রিয়া। তাহলে আমরা 4টা পয়েন্ট এখানে পেয়ে গেলাম যে একটি উদ্দেশ্য থাকবে, একটি বিধেয় থাকবে, উদ্দেশ্যটাই হবে কর্তা, আর বিধেয়টা হবে সমাপিকা ক্রিয়া, সেটা আমরা পেয়ে গেলাম। এইভাবে যদি বৈশিষ্ট্যগুলো মিলে যায় তাহলে আমরা সেটাকে বলবো একটি সরল বাক্য। এখন দেখো এখানে কিন্তু সমাপিকা ক্রিয়া আছে। তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে সমাপিকা ক্রিয়া তো আছে, কিন্তু সরল বাক্যে কি অসমাপিকা ক্রিয়া থাকবে নাকি থাকবে না? তাহলে এটা কিন্তু পরিষ্কার মনে রাখো যে একটি সরল বাক্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। সমাপিকা ক্রিয়া তো থাকবেই, তার সাথে কিন্তু তোমার অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। কিরকম? যেমন আমরা এই উদাহরণটার কাছাকাছি একটা উদাহরণ যদি নেই, তাহলে আমরা কিরকম একটা উদাহরণ পেতে পারি। এই রহিম ভাত খায়, এটার কাছাকাছি একটা উদাহরণ যদি তুমি নাও, তাহলে হবে রহিম ভাত খেয়ে কলেজে যায়। যদি এই উদাহরণটা নাও তাহলে দেখো এই যে খায় আর খেয়ে, এই একই ধাতু গঠিত ক্রিয়াপদ আমরা নিলাম, তখন কিন্তু আমরা দেখলাম যে এটা হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া। তোমরা জানো যে যে ক্রিয়াটা বলার পরে বাক্যটি শেষ হয়ে যায়, অর্থাৎ বক্তার মনের ভাবটি সম্পূর্ণরূপে প্রকাশিত হয়ে যায়, সেটা সমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়া বাক্যে আছে কিন্তু যার দ্বারা অর্থ সম্পূর্ণ হয় না, যেমন রহিম ভাত খেয়ে, এটুকু বলে যদি আমরা থেমে যাই, বাক্যটা অর্থপূর্ণ হয় না। তাহলে ক্রিয়াপদ এসে গেছে কিন্তু বাক্য অর্থপূর্ণ হয় নাই, এটা কি বলা হয়? অসমাপিকা ক্রিয়া। তাহলে দেখা গেল সরল বাক্য কিন্তু আমরা দেখি যে সমাপিকা ক্রিয়া থাকবেই, কিন্তু অসমাপিকা ক্রিয়া থাকতেও পারে আবার নাও থাকতে পারে। প্রথম বাক্যটাতে অসমাপিকা ক্রিয়া নাই, কিন্তু দ্বিতীয় বাক্যটাতে অসমাপিকা ক্রিয়া আছে। বলা হয়েছে যে একটি সরল বাক্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। এটা তোমার বইয়ের ভাষা, বইয়ের সংজ্ঞা। কিন্তু তুমি একটু মনে রাখবে যে তোমার সরল বাক্যে তোমাদের যে উদাহরণগুলো দিবে সরল থেকে জটিল বা যৌগিক করার জন্য, সেখানে অসমাপিকা ক্রিয়া থাকবে, সাধারণত থাকবে। আবার বলেছে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, কিন্তু তোমাদের আসলে একটি অসমাপিকা ক্রিয়া থাকবে, একাধিক কখনো সাধারণত থাকে না। তোমাদের যেসব উদাহরণগুলো দেয় পরীক্ষায়, সেখানে একটি অসমাপিকা ক্রিয়া দিয়ে দেয় যাতে তোমার সেটা রূপান্তর করতে সহজ হয়। অসমাপিকা ক্রিয়া ছাড়া বাক্য এরকমও কম দেয়, আবার একাধিক অসমাপিকা ক্রিয়া সাধারণত দেয়ই না। সাধারণত তাহলে কিরকম দেয়? একটি সরল বাক্যের মধ্যে একটি অসমাপিকা ক্রিয়া গঠিত সরল বাক্য এই ধরনের তোমাদের দিয়ে থাকে। এটা হচ্ছে তোমাদের মনে রাখার জন্য বা বোঝার সুবিধার্থে আমি বললাম। এখন আমরা জটিল বাক্যের বৈশিষ্ট্যগুলো দেখি। জটিল বাক্যের মধ্যে 3টা বৈশিষ্ট্য আছে, মূল যে 3টা বৈশিষ্ট্য সেটা কি কি? একটি প্রধান খণ্ড বাক্য থাকবে। জটিল বাক্যে কি থাকবে? একটি প্রধান খণ্ড বাক্য থাকবে। 2 নম্বরে একটা কথা মনে রাখো, এক বা একাধিক অপ্রধান খণ্ড বাক্য থাকবে। তাহলে একটি প্রধান খণ্ড বাক্য থাকবে আর এক বা একাধিক অপ্রধান খণ্ড বাক্য থাকবে। অপ্রধানটা একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে। 3 নম্বর পয়েন্টে কি বলেছে? খণ্ড বাক্যগুলো পরস্পর সাপেক্ষ বা সম্পর্কযুক্ত হবে। সাপেক্ষ বা সম্পর্কযুক্ত। এই যে তোমার একটি প্রধান খণ্ড বাক্য আর এক বা একাধিক অপ্রধান খণ্ড বাক্য, তারা কিন্তু আবার পরস্পর সম্পর্কযুক্ত থাকবে, একটা আরেকটার সাথে যুক্ত হয়ে থাকবে। কিরকম? একটা উদাহরণ দেখো। তো আমরা সরল বাক্যের উদাহরণটা মুছে ফেলি, আমরা জটিল বাক্যের একটা উদাহরণ দেখি। যেমন, যে পরিশ্রম করে সে সাফল্য লাভ করে। আচ্ছা, আমার এখানে বোর্ড ছোট তাই নিচে চলে আসলাম, তোমার এক লাইনে হয়ে যাবে লেখাটা। এই যে পরিশ্রম করে, এটা কিন্তু তোমার একটি বাক্য অংশ, আর সে সাফল্য লাভ করে এটি হচ্ছে আরেকটি অংশ। তাহলে 2টি অংশ কিন্তু তোমার আছে। এখন বলেছে যে একটি প্রধান খণ্ড বাক্য থাকবে।
এই দুটো অংশের মধ্যে এই তোমরা সবসময় মনে রাখবে যে শেষেরটাই হবে প্রধান খণ্ডবাক্য, এই শেষের অংশটাই হবে প্রধান খণ্ডবাক্য, এটা প্রধান খণ্ডবাক্য, আর এই প্রথম অংশটাই হবে অপ্রধান খণ্ডবাক্য। সবসময় মনে রাখতে হবে যে অপ্রধান খণ্ডবাক্যটা সাধারণত হবে শর্তবাচক, আর প্রধান খণ্ডবাক্যটা হবে তোমার শর্তের পরিপূরক, অর্থাৎ যেটা দিয়ে বাক্যটা শেষ হবে। তাহলে বলা হয়েছে একটি প্রধান খণ্ডবাক্য থাকবে, অর্থাৎ প্রধান খণ্ডবাক্য একটা হবে, আর অপ্রধান খণ্ডবাক্য এরকম এক বা একাধিক হতে পারে। কিন্তু এক বা একাধিক হতে পারে এটা ঠিক, তবে তোমাদের যেসব উদাহরণ পরীক্ষায় দিবে সেখানে সাধারণত একটি অপ্রধান খণ্ডবাক্য আর একটি প্রধান খণ্ডবাক্য এইভাবেই দিবে, কখনো একাধিক কিন্তু দিবে না। এটা আবার তোমাদের একটু মনে রাখতে হবে, এটা কখনো একাধিক দিবে না। হ্যাঁ, এখন তুমি যদি বলো যে স্যার তাহলে একাধিক দিলে কিরকম হতে পারে, একাধিক হতে পারে, মিশ্র বাক্যে একাধিক বা জটিল বাক্যে একাধিক খণ্ডবাক্য থাকতে পারে, তাতেও জটিল বাক্য হয়। যেমন যে ধৈর্য ধরে এবং যে পরিশ্রম করে, এরকম ভাবে যদি দাও, যে ধৈর্য ধরে এবং অনেক পরিশ্রম করে সে সাফল্য লাভ করে। তাহলে এই যে যে ধৈর্য ধরে এবং অনেক পরিশ্রম করে, এখানে তুমি দেখলে যে একাধিক একটি কিন্তু খণ্ডবাক্যের মতো হলো, ওরকমও তোমার থাকতে পারে। তো সাধারণত আমাদের একটি একটি করে খণ্ডবাক্য থাকবে, একটি প্রধান এবং একটি অপ্রধান খণ্ডবাক্য আমাদের থাকবে। এভাবে আমাদের জটিল বা মিশ্র বাক্য আমাদের গঠিত হবে। এই যে জটিল বা মিশ্র বাক্য, এটার একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাকে মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা তুমি খেয়াল করো। জটিল বাক্যে প্রধান খণ্ডবাক্যের সাথে অপ্রধান খণ্ডবাক্যকে যুক্ত করতে দুটো পদ ব্যবহৃত হতে পারে। হ্যাঁ, প্রধান খণ্ডবাক্য এবং অপ্রধান খণ্ডবাক্য, এটাকে যুক্ত করার জন্য দুটো পদ ব্যবহৃত হতে পারে। এটা তুমি একটু স্টার মার্ক দিয়ে দাগিয়ে রাখো এবং মনে রাখো, এই পদ কিন্তু থাকবেই, নাহলে জটিল বাক্য হবে না। দুটো পদ ব্যবহৃত হতে পারে, কি কি? একটা হলো 1 নম্বর সাপেক্ষ সর্বনাম, আর 2 নম্বর হচ্ছে নিত্য সম্বন্ধীয় অব্যয়। হয় তোমার সাপেক্ষ সর্বনাম থাকতে হবে জটিল বাক্যে, অথবা নিত্য সম্বন্ধীয় অব্যয় থাকতে হবে। এই দুইটার একটা না থাকলে জটিল বাক্য হয় না। এখন সাপেক্ষ সর্বনামটা কি? সাপেক্ষ সর্বনাম হলো পরস্পরের সাথে সম্পর্কযুক্ত এক ধরনের সর্বনাম, পরস্পরের সাথে সম্পর্কযুক্ত এক ধরনের সর্বনাম। তো যখন বলছো পরস্পর, তার মানে কি একাধিক সর্বনাম, এক জোড়া সর্বনাম। আসলে সাপেক্ষ সর্বনাম হচ্ছে সম্পর্কযুক্ত এক জোড়া সর্বনাম। যেমন যে সে, এইটা এক জোড়া সর্বনাম। যিনি তিনি এক জোড়া সর্বনাম। যার তার, এগুলো এক জোড়া সর্বনাম। এগুলো সব সাপেক্ষ সর্বনামের উদাহরণ। এই ধরনের যে কোনো একটি সাপেক্ষ সর্বনাম থাকতে হবে, অথবা আমাদের একটি নিত্য সম্বন্ধীয় অব্যয় থাকতে হবে। নিত্য সম্বন্ধীয় অব্যয়টা কি? যেটা হলো পরস্পরের উপর নির্ভরশীল এক ধরনের অব্যয়, এটাও কিন্তু এক জোড়া। এবং নিত্য সম্বন্ধীয়, নিত্য মানে হচ্ছে সর্বদা, সবসময়, তাহলে সবসময় সম্পর্কযুক্ত থাকে এই ধরনের এক জোড়া অব্যয়। যেমন ধরো যদি তাহলে, যদি তুমি পরিশ্রম করো তাহলে সাফল্য লাভ করবে, এই যদি তাহলে হচ্ছে তোমার একটি নিত্য সম্বন্ধীয় অব্যয়। বরং তথাপি, আমি বরং মরবো তথাপি কারো কাছে মাথা নিচু করবো না, এই যে বরং তথাপি হচ্ছে তোমার এক জোড়া নিত্য সম্বন্ধীয় অব্যয়। যেমন তেমন, তুমি যেমন কাজ করবে তেমন ফল পাবে। এই যে বরং তথাপি, যেমন তেমন, যদি তাহলে, এই অব্যয় জোড়াগুলা হচ্ছে নিত্য সম্বন্ধীয় অব্যয়। তাহলে তোমাকে কিন্তু অবশ্যই জটিল বা মিশ্র বাক্যে সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধীয় অব্যয় ব্যবহার করতে হবে, এছাড়া কিন্তু জটিল বা মিশ্র বাক্য হবে না। এই জায়গাটাতে আমরা সবসময় বেশি ভুল করি, ছাত্রছাত্রীরা আমরা ভুল করে ফেলি। ওই নিত্য সম্বন্ধীয় অব্যয় বা সাপেক্ষ সর্বনামটা আমরা অনেক সময় ঠিক মতো ব্যবহার করতে পারি না। বাক্যের শুরুতেই তোমাকে এটা ব্যবহার করতে হবে এবং বাক্যের মাঝে, অর্থাৎ এক জোড়া। তো যেমন এই যে এখানে আমরা যে উদাহরণটা দিয়েছি, যে পরিশ্রম করে সে সাফল্য লাভ করে, এই যে এবং সে হচ্ছে এখানে তোমার কিন্তু সাপেক্ষ সর্বনাম। বাক্যের শুরুতে বসেছে যে, আর মাঝখানে বসেছে সে। যে পরিশ্রম করে সে সাফল্য লাভ করে। আর যদি আমরা যদি তাহলে দিয়ে করতাম, যদি পরিশ্রম করো তাহলে তুমি সাফল্য লাভ করবে, তাহলে যদি দিয়ে কিন্তু স্টার্ট করা হয়েছে। সুতরাং তোমার সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধী অব্যয় দিয়ে বাক্যটা শুরু হবে, এটা খেয়াল রাখতে হবে। এবার আমরা যৌগিক বাক্যের মূল বৈশিষ্ট্য দেখি। যৌগিক বাক্যে বলা হয়েছে দুই বা ততোধিক
সরল বা মিশ্র বাক্য একত্রে মিলিত হবে। দুইটা সরল বা মিশ্র বাক্য থাকবে বা তার চেয়ে বেশি থাকতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে এটা সংজ্ঞা। তবে মূল বিষয় যেটা, সেটা হলো দুইটি সরল বাক্য থাকবে দুই পাশে, ততোধিকও থাকবে না আর মিশ্র বাক্য থাকবে না, কারণ ওগুলো হলে অনেক বেশি কঠিন হয়ে যায়। তোমাদের সাধারণত দুই পাশে দুইটি সরল বাক্য থাকবে, বলা হয়েছে দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হবে, কিন্তু আসলে তুমি ব্র্যাকেটে লিখে রাখতে পারো সাধারণত দুইটি সরল বাক্য। এই সরল 2 নম্বর পয়েন্ট দেখো, সরল বা মিশ্র বাক্যগুলো পরস্পর নিরপেক্ষ বা স্বাধীন হবে। এই যে দুইটি বাক্য থাকবে, অংশ থাকবে, এরা নিরপেক্ষ হবে, অর্থাৎ আলাদাভাবে তারা অর্থ প্রকাশ করতে পারবে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, তথাপি ইত্যাদি কোনো একটি অব্যয় দ্বারা যুক্ত থাকবে। এই নিরপেক্ষ বাক্যগুলো কি হবে? এবং, ও, কিন্তু, অথবা, অথচ, তথাপি এগুলো কোনো একটা অব্যয় দ্বারা যুক্ত থাকবে। এখন আমরা একটা উদাহরণের সাহায্যে এই যৌগিক বাক্যের বৈশিষ্ট্যগুলো বুঝে নিই। যেমন আমি একটা উদাহরণ দেখি, উদয়াস্ত পরিশ্রম করব, মানে সূর্যের উদয় থেকে অস্ত পর্যন্ত পরিশ্রম করব। তথাপি উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না। এই যে একটা বাক্য আছে, দেখো এটার মধ্যে কিন্তু দুইটি অংশ আছে এবং দুইটি স্বাধীন অংশ আছে। এই উদয়াস্ত পরিশ্রম করব, এটা কিন্তু একটি স্বাধীন অংশ, এটা আলাদাভাবে অর্থ প্রকাশ করছে। এই যে তথাপি, এটা একটা অব্যয়, অন্যের দ্বারস্থ হব না, এটা আলাদা কিন্তু আরেকটি স্বাধীন বাক্য। এখানে কোনো সাবজেক্ট নাই, সাবজেক্টটা উজ্জ্ব আছে। আসলে আমরা যদি একটা আমি ব্যবহার করতাম তাহলে হয়তো আরেকটু সহজ হতো। ঠিক আছে, আমি দিয়ে লিখতে পারো, বোর্ডে আসা উদাহরণ এভাবে এসেছিল, তা আমরা একটা আমি ব্যবহার করি, এখন ধরি লিখছি, তাহলে সহজ লাগবে। আমি উদয়াস্ত পরিশ্রম করব, এটা যদি কেউ বলে যে আমি উদয়াস্ত পরিশ্রম করব, অর্থাৎ এটা কিন্তু একটা আলাদা বাক্য হয়েছে, সে বুঝাতে চাচ্ছে সে সারাদিন পরিশ্রম করবে। আবার যদি বলে আমি কখনোই অন্যের দ্বারস্থ হব না, এটাও কিন্তু আলাদা একটা বাক্য। তো এইভাবে দুইটি আলাদা বাক্য, দুইটি স্বাধীন বাক্য, এবং মাঝখানে যখন একটি অব্যয় দ্বারা যুক্ত হবে তখন কিন্তু আমরা তাকে বলবো যৌগিক বাক্য। এই যে সরল, জটিল এবং যৌগিক, এই তিনটা বাক্যের রূপ কিন্তু তোমাকে স্পষ্টভাবে একটু চিনে নিতে হবে, যে সরল বাক্যটা কেমন, জটিলটা কেমন, আর যৌগিকটা কেমন। তো বৈশিষ্ট্যগুলো আমি দিলাম। এখন আরো মনে রাখার জন্য আমি একটা কথা তোমাদের একটা জিনিস করাই, সেটা হলো গঠন। একটা গঠন তোমাদের এঁকে দিই রেখচিত্রের মাধ্যমে। গঠনে আমাদের প্রথমে আমরা যদি সরল বাক্যকে দেখি যে কেমন হয়, সরল বাক্যের গঠনটা কিরকম, তারপরে আমরা জটিল বাক্যকে যদি দেখি, এবং তারপরে যদি আমরা যৌগিক বাক্যে দেখি যে কিরকম গঠন হয়। হ্যাঁ, এক লাইন করে হয়ে যাবে। দেখো সরল বাক্যের গঠনটা কিরকম, একটা সরল রেখার মতো। আর জটিল বাক্যের ক্ষেত্রে এই গঠনটা হয় দুইটি অংশ, মানে দুইটি বাক্য থাকে জটিল বাক্যে। আর যৌগিক বাক্য সেটা দুইটি অংশ থাকে। তো জটিল আর যৌগিক তো আবার একরকম দেখাচ্ছে। এখানে পার্থক্য কি হলো, জটিল বাক্যে কিন্তু শুরুতে অব্যয় বা সর্বনাম থাকবে, আর মাঝেও অব্যয় বা সর্বনাম থাকবে, ওই যে সাপেক্ষ সর্বনাম অথবা নিত্য সম্বন্ধী অব্যয়। আর যৌগিক বাক্যে তোমার শুধু মাঝখানে অব্যয় থাকবে, শুরুতে কোনো অব্যয় বা সর্বনাম থাকবে না। তাহলে খেয়াল করো, দুইটার কিন্তু পার্থক্য, সরল বাক্যের মধ্যে কোনো সর্বনাম অব্যয় কিছু নাই মাঝখানে, একদম ফ্ল্যাট সমান্তরাল একটা। কিন্তু যৌগিক বাক্যের মধ্যে আমাদের সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধী অব্যয় আছে শুরুতে এবং মাঝে। আর যৌগিক বাক্যে আমাদের মাঝে কিন্তু সংযোজক অব্যয় দিয়ে যুক্ত হবে। এখন আমরা যদি সমাপিকা ক্রিয়াগুলোও দেখি, তাহলে সরল বাক্যের শেষে আমরা একটা সমাপিকা ক্রিয়া পাবো, জটিল বাক্যের শেষে আমরা সমাপিকা ক্রিয়া পাবো, আবার যৌগিক বাক্যের শেষে আমরা সমাপিকা ক্রিয়া পাবো। তবে যৌগিক বাক্যের যেটা পার্থক্য, সেটা হলো উভয় অংশের, যে যৌগিক বাক্যের যে দুইটি অংশ থাকে, দুইটি অংশের শেষে আমরা সমাপিকা ক্রিয়া পাবো, অর্থাৎ দুইটাই তোমার স্বাধীন বাক্য হবে। তাহলে এই গোল দিয়ে তুমি বুঝাচ্ছ সর্বনাম
বা অব্যয়, আর চার কোণাটা দিয়ে তুমি বোঝাচ্ছ সমাপিকা ক্রিয়া। তাহলে এই চিত্রটা মনে রাখলে কিন্তু আমাদের সরল জটিল যৌগিক আমরা কিন্তু নির্ণয় করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা পাবো। এখন তোমাকে আমি একটা উদাহরণ দিই, দেখি যে তুমি এটা নির্ণয় করতে পারো কিনা। হ্যাঁ, একটা উদাহরণ দাও। সত্য কথা না বলে বিপদে পড়েছি। এটা কিন্তু একটা সরল বাক্য আছে। এখন এই সরল বাক্যটাকে আমরা যদি জটিল বাক্যে নিই, এখানে তোমাদের সামনে চিত্রটা আঁকা আছে, তাহলে তুমি জটিল বাক্য করার চেষ্টা করো তো দেখি। এটাকে জটিল বাক্য করো। শুরুতে তুমি যেহেতু দিয়ে করতে পারো, জটিল বা মিশ্র বাক্য করতে গেলে। যেহেতু এটা পড়েছি মানে কি ফার্স্ট পার্সনে আছে, আমি পড়েছি, তাই না? তাহলে যেহেতু সত্য কথা বলিনি সেহেতু বিপদে পড়েছি। এভাবে আমরা কিন্তু জটিল বা মিশ্র বাক্যে নিতে পারি। আর যৌগিক বাক্যে করতে গেলে আলাদা আলাদাভাবে দুটা স্বাধীন বাক্য হবে। সেটা হবে কি, সত্য কথা বলিনি তাই, তাই দিয়ে তুমি একটা যুক্ত করলা, বিপদে পড়েছি। দুইটার মধ্যে আমি আছে, আমিটা উজ্জ্ব আছে। আমি সত্য কথা বলিনি তাই আমি বিপদে পড়েছি। সাবজেক্টটা উজ্জ্ব আছে, এখানে দেখো সাবজেক্ট উজ্জ্ব আছে, এখানে তুমি সাবজেক্ট উজ্জ্ব রাখবে। তাহলে সত্য কথা বলিনি, এটা একটা তোমার সমাপিকা ক্রিয়া গঠিত বাক্য, মাঝখানে তাই দিলে যুক্ত করলে, বিপদে পড়েছি, এটা একটা সমাপিকা ক্রিয়া গঠিত বাক্য। এখন অনেকে করে কি, এই তাইয়ের বদলে এখানে এবং ব্যবহার করতে চায়, সেটাও ঠিক আছে। কারণ কি, অনেক সময় এটাও কিন্তু তোমার একটা তোমার নিত্য সম্বন্ধী অব্যয়, ফলে এটাও যেমন অব্যয়, এটাও তো অনেক সময় অব্যয় হয় সর্বনাম না হয়ে। এটা যেমন অব্যয়, এটাও যদি অব্যয় হয়, দুইটাই অব্যয়। তাহলে যেহেতু সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, এরকম করছে। আবার এখানে লিখছে সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, তখন অনেকে পাজেলড হয় যে দুই জায়গায় আমার তাই কেন হচ্ছে। খেয়াল রাখতে হবে, এটাও অব্যয় এটাও অব্যয়, তবে এটা হচ্ছে জোড়া অব্যয়, এই জন্য এটার নাম নিত্য সম্বন্ধী অব্যয়, আর এটা হলো একক অব্যয়। এটা একটা পার্থক্য। আর এটার মধ্যে দুইটা সমাপিকা ক্রিয়া আছে, যেখানে একটা সমাপিকা ক্রিয়া আছে। তো এই ঝামেলা যদি তোমার মনে হয়, তাহলে সেই ক্ষেত্রে তুমি এই যৌগিক বাক্যের জন্য তাই ব্যবহার না করে অন্য কোনো অব্যয় ব্যবহার করতে পারো। অলওয়েজ এবং ব্যবহার করতে পারো, যেটা অনেকে করে, এবং ব্যবহার করে, যে সত্য কথা বলিনি এবং বিপদে পড়েছি। তাহলে এবং ব্যবহার করেও আমরা একটু ভিন্নতা আনতে পারি। এখানে আরেকটা উদাহরণ তুমি চেষ্টা করো তো, আরেকটা চেষ্টা করো উদাহরণ, দেখি পারো কিনা। কোথাও ধার না পেয়ে তোমার কাছে এসেছি। কোথাও ধার না পেয়ে তোমার কাছে এসেছি, একটা সরল বাক্য আছে। তো এটাকে তুমি আগে জটিল করো। যদি জটিল করো তাহলে কি করতে হবে? শুরুতে অব্যয় বা সর্বনাম দিয়ে করতে হবে। যেহেতু দিয়ে করো, তাই না? যেহেতুটা স্টার্ট করতে পারলে কিন্তু তোমার দেখবা হয়ে যাবে। মানে তুমি এই যে শুরুটা করতে পারলেই তোমার এটা হয়ে যাবে। যেহেতু কি হবে, কোথাও ধার পাইনি সেহেতু তোমার কাছে এসেছি, বা তাইও বলতে পারো, যেহেতু কোথাও ধার পাইনি তাই তোমার কাছে এসেছি। আর এটাকে যদি আমরা যৌগিক করি, কোথাও ধার পাইনি, ওই যেহেতু আর সেহেতু দেওয়া যাবে না সেখানে, কোথাও ধার পাইনি এবং তোমার কাছে এসেছি, এবং দিয়ে করলে তোমার আলাদা হচ্ছে। কোথাও ধার পাইনি তাই তোমার কাছে এসেছি, আমিটা উজ্জ্ব আছে পুরো বাক্যে। তো এইভাবে আমরা কিন্তু সরল জটিল যৌগিকে রূপান্তর করতে পারি। এখন আমরা কিছু রূপান্তর দেখব, যে সরল থেকে কিভাবে জটিল, জটিল থেকে কিভাবে যৌগিক করার ক্ষেত্রে অনেক নিয়ম কানুন আছে। আমরা একদম মূল কিছু নিয়মকে আলোচনা করে সহজে বোঝার চেষ্টা করব। প্রথমে দেখো, সরল বাক্য থেকে জটিল বাক্য। এই সরল বাক্য থেকে জটিল বাক্য এটা করতে গেলে তুমি কিভাবে রূপান্তর করবে খেয়াল করো। সরল বাক্যের একটি অংশকে আশ্রিত খণ্ড বাক্যে রূপান্তর করতে হবে। ওই যে সরল বাক্যের তো প্রথম পুরাটাই একটা অংশ, কিন্তু জটিল বাক্যের তো দুইটি অংশ। তখন কি করতে হবে? সরল বাক্যের একটি অংশকে আশ্রিত খণ্ড বাক্যে রূপান্তর করতে হবে। ব্র্যাকেটে লিখে রাখতে পারো প্রথম অংশ, মানে রূপান্তরটা তোমার প্রথম অংশে হবে। আর আরেকটা কথা তুমি মনে রাখবে, সাপেক্ষ সর্বনাম কিংবা নিত্য সম্বন্ধীয় অব্যয় ব্যবহার করতে হবে। জটিল বাক্য করছো তাহলে সাপেক্ষ সর্বনাম কিংবা নিত্য সম্বন্ধীয় অব্যয় ব্যবহার করতে হবে। যেমন একটা উদাহরণ দাও,
ভিক্ষুককে দান করো। আমরা যদি একটু কাছে এসে দেখি, যেমন ভিক্ষুককে দান করো, তাহলে এটা একটা সরল বাক্য আছে, দেখো সমান্তরাল, শেষে একটা সমাপিকা ক্রিয়া। কিন্তু যখন তুমি যে জটিল বাক্যে নিয়ে আসবে তখন শুরুতে এবং মাঝখানে তোমার অব্যয় আসতে হবে। ফলে তোমার এই প্রথম অংশটাকে এই অপ্রধান বাক্যে রূপান্তর করতে হবে। তো কি দাঁড়াবে? যে ভিক্ষা চায় তাকে দান করো, যে ভিক্ষা চায় তাকে দান করো, অথবা যে ভিক্ষুক তাকে দান করো। এভাবে তোমার এই সরল বাক্যের প্রথম অংশটাকে একটি আশ্রিত বাক্যে এনে এবং ওই নিত্য সম্বন্ধী অব্যয় অথবা সাপেক্ষ সর্বনাম, যে ভিক্ষা চায় তাকে, সাপেক্ষ সর্বনামটা ব্যবহার করেছো, এভাবে তুমি রূপান্তর করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এবার তুমি আসো জটিল বাক্য থেকে সরল বাক্য, অর্থাৎ যেটা করলাম তার অপোজিটটা। জটিল বাক্যের তুমি দেখেছো দুইটি অংশ এবং সেখানে সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধী অব্যয় থাকে, আর সরল বাক্যের একটি অংশ। তাহলে তোমাকে কি করতে হবে? একটা পয়েন্ট মনে রাখো, জটিল বাক্যের অপ্রধান খণ্ড বাক্যটিকে, ওই যে প্রথমে যে খণ্ড বাক্য থাকে, যে জটিল বাক্যের অপ্রধান খণ্ড বাক্যটিকে সংকুচিত করে একটি পদ বা বাক্যে রূপান্তর করতে হবে। অপ্রধান খণ্ড বাক্যটিকে সংকুচিত করে একটি পদ বা বাক্যে রূপান্তর করতে হবে। যাদের বুদ্ধি নাই তারা এ কথা বিশ্বাস করবে, যাদের বুদ্ধি নাই তারা এ কথা বিশ্বাস করবে। এখানে যারা তারা এটা কিন্তু উঠিয়ে দিতে হবে, আর ওই যাদের বুদ্ধি নেই তাদেরকে একটি শব্দে নিয়ে আসতে হবে। তাহলে যাদের বুদ্ধি নেই তারা এই কথা বিশ্বাস করবে। তো যাদের বুদ্ধি নেই তাদেরকে এক কথায় বলা যায় বোকা বা নির্বোধ। তাহলে বলতে হবে যে বুদ্ধিহীনরাই এ কথা বিশ্বাস করবে বা নির্বোধরাই এ কথা বিশ্বাস করবে। এখন আমরা সরল বাক্য থেকে যৌগিক বাক্য এই অংশটা দেখি। আমরা জানি যে সরল বাক্যের একটি অংশ, শেষে একটি সমাপিকা ক্রিয়া, কিন্তু যৌগিক বাক্যের দুইটি অংশ এবং দুইটি অংশে দুইটি সমাপিকা ক্রিয়া থাকে, অর্থাৎ দুইটি স্বাধীন বাক্য মাঝখানে একটি অব্যয় দ্বারা যুক্ত থাকে। তাহলে এই সরল বাক্য থেকে আমরা যদি যৌগিক বাক্যে নিয়ে আসি, তো সেই ক্ষেত্রে আমাদের কোন বিষয়টা মনে রাখতে হবে? প্রথমে একটা পয়েন্ট মনে রাখো যে সরল বাক্যের অসমাপিকা ক্রিয়াটিকে সমাপিকা ক্রিয়ায় পরিবর্তন করে নিরপেক্ষ বাক্য গঠন করতে হবে। যেহেতু সরল বাক্যের একটি অংশ, তো সেই একটি অংশের মধ্যে তোমাদেরকে সাধারণত উদাহরণের ভিতরে একটা অসমাপিকা ক্রিয়া থাকবে, ওইরকম ভাবে দিয়ে দিবে। এর আগে তোমরা দেখেছো যে সরল বাক্যে অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, তো এরকম একটা অসমাপিকা ক্রিয়া থাকবে, ওই অংশটুকু পর্যন্ত তুমি একটি নিরপেক্ষ বাক্য গঠন করবে। একটা উদাহরণ আমরা যদি একটু দেখি এবং আমরা চেষ্টা করি, যেমন আমরা এই যে সরলে আছে যৌগিক আসবো, আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি, এটা একটা সরল বাক্য। আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি, এই যে সরল বাক্য, এখানে এই কষ্টেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে আমরা কিন্তু বলতে পারি আমি বহু কষ্ট করেছি এবং শিক্ষা লাভ করেছি তাহলে এই যে শিক্ষা লাভ করা, এটা কিন্তু এই তার কষ্ট করার সাথে এটা রিলেটেড। ফলে আমি বহু কষ্ট করেছি, এটা একটা কিন্তু স্বাধীন বাক্য, আমি শিক্ষা লাভ করেছি, এটা একটা স্বাধীন বাক্য। দেখো এখানে দুইটা স্বাধীন বাক্য এবং দুইটা সমাপিকা ক্রিয়া, এই যে একটা সমাপিকা ক্রিয়া, এই যে একটা সমাপিকা ক্রিয়া, দুইটা সমাপিকা ক্রিয়া, দুইটা স্বাধীন বাক্য, মাঝখানে একটি অব্যয় দ্বারা যুক্ত হয়েছে। ফলে এইভাবে আমরা কিন্তু সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর করতে পারি। অর্থাৎ একটি বাক্যকে আমরা দুইটি বাক্য, সরল বাক্যের প্রথম অংশ যেটা অসমাপিকা ক্রিয়া পর্যন্ত আছে, সেটাকে আমরা একটি স্বাধীন বাক্যে রূপান্তর করে মাঝখানে একটা অব্যয় বসালেই আমরা যৌগিক বাক্যে নিতে পারি। এভাবে আমরা যদি যৌগিক বাক্য থেকে সরল বাক্যে নিই তাহলে কি হবে? ওই যে যৌগিক বাক্যের দুইটি অংশকে কি করতে হবে, তখন প্রথম স্বাধীন বাক্যটিকে আমাদের সরল বাক্যের ওই অসমাপিকা ক্রিয়াতে রূপান্তর করতে হবে, সমাপিকা ক্রিয়াটাকে উঠিয়ে দিতে হবে, মাঝখানে অব্যয় থাকলে উঠিয়ে দিতে হবে। তো যৌগিক থেকে সরলে বলেছে যৌগিক বাক্যের একটি স্বনির্ভর বাক্যের সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়ায় পরিণত করতে হবে।
সবসময় মনে রাখবে এই পরিবর্তনগুলো প্রথম বাক্যটিতে হয়। যখন বলছে যে একটি স্বনির্ভর বাক্যের সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়ায় পরিণত হবে, কোন অংশটা? ওই প্রথম অংশটা। যেমন একটা উদাহরণ দেখো, লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়। তাহলে এখানে লোকটি হয় অশিক্ষিত, হয় ক্রিয়াটা উজ্জ্ব আছে, লোকটি অশিক্ষিত কিন্তু লোকটি অভদ্র নয়। তো লোকটি যেহেতু সাবজেক্ট শুরুতে আছে, আবার দ্বিতীয় বাক্যে আবার লোকটি বলার দরকার নেই, এই জন্য এইভাবে লিখেছে যে লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়। তাহলে দুইটি অংশ কিন্তু পরিষ্কার, যে লোকটি অশিক্ষিত এটি একটি বাক্য, মাঝখানে কিন্তু, আর দ্বিতীয় বাক্যটি হচ্ছে লোকটি অভদ্র নয়। এখন এটাকে আমরা যদি সরল বাক্যতে নিয়ে আসি তাহলে দাঁড়াবে কি, ওই মাঝখানে কিন্তুটা তো উঠিয়ে দিতে হবে, আর প্রথম যেই বাক্যটা সেটার সমাপিকা যেটা হয়, হয় ক্রিয়াটা যে উজ্জ্ব আছে ওটাকে অসমাপিকা ক্রিয়াতে নিতে হবে। ফলে দাঁড়াবে কি, লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়, লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়। এভাবে খুব সহজভাবে করা যাবে। যেমন আরেকটা উদাহরণ চেষ্টা করো তো, পড়াশোনা করো, পড়াশোনা করো এটা কিন্তু একটা বাক্য। নতুবা, নতুবা মানে নইলে, নতুবা ভবিষ্যৎ অন্ধকার, তুমি পড়াশোনা করো নতুবা তোমার ভবিষ্যৎ অন্ধকার। এই তুমি এবং তোমার সাবজেক্টটা উজ্জ্ব আছে, কর্তাটা উজ্জ্ব আছে, পড়াশোনা করো নতুবা ভবিষ্যৎ অন্ধকার। এখন এই নতুবাকে উঠিয়ে দিতে হবে অব্যয়টাকে, আর পড়াশোনা করো, করো ক্রিয়াটাকে অসমাপিকা ক্রিয়া নিতে হবে। তো কি দাঁড়াবে, পড়াশোনা না করলে ভবিষ্যৎ অন্ধকার। এভাবে তোমাকে এক বাক্যে নিয়ে আসতে হবে। আমরা চলে আসব যৌগিক বাক্য থেকে জটিল বাক্য। আমরা শেষের দিকে এসে গেছি। তো যৌগিক বাক্য থেকে জটিল বাক্য, দেখো যখনই বলবে যৌগিক বাক্য তোমার মনে রাখতে হবে যৌগিক বাক্যে তো দুইটি স্বাধীন অংশ থাকে, দুইটি স্বাধীন বাক্য থাকে, মাঝখানে অব্যয় থাকে। আর জটিল বাক্য যে আমার পেছনে আছে, শুরুতে অব্যয় বা সর্বনাম এবং সেটা মাঝে অব্যয় বা সর্বনাম, অর্থাৎ একটা আরেকটার উপর নির্ভরশীল। ফলে স্বাধীন বাক্যকে একটা অংশকে অপ্রধান খণ্ড বাক্যতে নিতে হবে। আর স্বাধীন যে দুটি বাক্যের মধ্যে প্রথমটাতেই এই পরিবর্তন হবে, সবসময় প্রথমটাতে পরিবর্তন হয়। তাহলে কি বলেছে, যৌগিক বাক্যের নিরপেক্ষ খণ্ড বাক্যগুলোর মধ্যে একটি বাক্যকে অপ্রধান খণ্ড বাক্যে রূপান্তর করতে হবে। কোনটিকে? প্রথমটিকে। একটি খণ্ড বাক্যকে অপ্রধান খণ্ড বাক্যে রূপান্তর করতে হবে, তো সেটা প্রথমটিকে। আর কি ব্যবহার করতে হবে? সাপেক্ষ সর্বনাম অথবা নিত্য সম্বন্ধীয় অব্যয় ব্যবহার করতে হবে। যেমন একটা উদাহরণ দেখো, উদাহরণটা আমরা একটু লিখে করি। দোষ স্বীকার করো, যৌগিক থেকে জটিলে যাচ্ছি। দোষ স্বীকার করো, একটু ভিন্নভাবে করবো আমরা, তোমাকে শাস্তি দেব না। দেখো এটা কিন্তু যৌগিক বাক্য, তোমাকে শাস্তি দেব না। তাহলে এই যে দোষ স্বীকার করো এটা একটা স্বাধীন বাক্য, যেটা একটা সমাপিকা ক্রিয়া আছে। তোমাকে শাস্তি দেব না এটা একটা স্বাধীন বাক্য, যেটা একটা সমাপিকা ক্রিয়া আছে। এখানে মাঝখানে আমরা কমা দিয়ে ব্যবহার করলাম, কোনো অব্যয় দিলাম না। অব্যয় কিন্তু থাকে, তবে আমরা অব্যয় দিলাম না। এটা দ্বারা আমরা বুঝাতে চাইলাম যে কখনো কখনো অব্যয় ছাড়াও কিন্তু যৌগিক বাক্য হতে পারে, এটা মনে রাখতে হবে। এরকম খুব কম থাকে, সাধারণত অব্যয় দেওয়া থাকে, তবে অব্যয় ছাড়াও যৌগিক বাক্য হতে পারে। যদি দুই পাশে দুইটি স্বাধীন বাক্য থাকে, দুইটি সমাপিকা ক্রিয়া গঠিত, তাহলে যৌগিক বাক্য হতে পারে। দোষ স্বীকার করো, তোমাকে শাস্তি দেব না, এটাকে যদি তুমি জটিলে আনো তাহলে শুরুতে তোমাকে সর্বনাম অথবা অব্যয় কিন্তু ভাবতে হবে। তাহলে কি দাঁড়াবে? যদি দিয়ে করো, যদি দোষ স্বীকার করো তাহলে তোমাকে শাস্তি দেব না। জটিল যখন করবে যদি, তাহলে দিয়ে তুমি অ্যাডজাস্ট করতে পারছো। যদি দোষ স্বীকার করো তাহলে তোমাকে শাস্তি দেব না। লাস্ট অফ অল যেটা খুব কঠিন না আসলে, এই আমাদের মনে রেখে রেখে চিত্র অনুযায়ী, শর্ত অনুযায়ী আমরা রূপান্তর করে দিলেই আমাদের সরল জটিল যৌগিক হয়ে যায়। সব শেষে যেটা, সেটা হলো জটিল থেকে যৌগিক, অর্থাৎ যেটা আমরা এইমাত্র করলাম তার অপোজিটটা। জটিল বাক্য তুমি জানো যে জটিল বাক্যে কি থাকে। জটিল বাক্যে থাকে হলো তোমার দুইটি অংশ, হ্যাঁ, একটি অপ্রধান খণ্ড বাক্য আর একটি প্রধান খণ্ড বাক্য। আর সেখান থেকে তুমি জটিল থেকে যৌগিকে নিবে, তো যৌগিকে থাকবে তোমার দুইটি স্বাধীন খণ্ড বাক্য, তাই না? তো জটিলে তোমার নিত্য সম্বন্ধী অব্যয় বা সাপেক্ষ সর্বনাম থাকবে, সেটাকে উঠিয়ে দিয়ে তোমার যৌগিকে তোমার একটি সর্বনাম, একটি অব্যয়কে রাখতে হবে, সংযোজক অব্যয় বাক্যের মাঝখানে। তাহলে জটিল থেকে যৌগিক
বলা হয়েছে জটিল বাক্যের অন্তর্গত খণ্ড বাক্যগুলোকে এক একটি স্বাধীন বাক্যে রূপান্তর করতে হবে। আর স্বাধীন বাক্যে রূপান্তর করতে গেলে কি করতে হয়? সমাপিকা ক্রিয়া আনতে হবে। যেমন যদিও সে দরিদ্র তথাপি সে চরিত্রবান। যদিও সে দরিদ্র তথাপি সে চরিত্রবান। এই যদিও তথাপি, এই যে তোমার নিত্য সম্বন্ধী অব্যয়, এটা তো উঠিয়ে দিতে হবে তোমার যৌগিক বাক্যে। তাহলে যদিও সে দরিদ্র তথাপি সে চরিত্রবান, এটাকে তুমি যদি যৌগিক বাক্য করো তাহলে দাঁড়াবে সে দরিদ্র কিন্তু সে চরিত্রবান। এই সে দুইবার বলা দরকার নেই, একবার বললেই হবে, যেহেতু সাবজেক্ট একটাই। তাহলে কি দাঁড়াবে? সে দরিদ্র কিন্তু চরিত্রবান। তাহলে দেখো এখানে সে দরিদ্র, এটা একটা বাক্য, কিন্তু মাঝখানে অব্যয় দিয়েছ, সে চরিত্রবান, এটা একটা বাক্য। দুইটা বাক্যের মধ্যে ক্রিয়াপদ আছে, হয় ক্রিয়াপদটা আছে, কিন্তু হয় ক্রিয়াপদটা দুইটা বাক্যের মধ্যে উহ্য আছে। সে হয় দরিদ্র, সে হয় চরিত্রবান, উহ্য আছে। তাহলে উহ্য থাকলে উহ্য থাকবে, উহ্য থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তখন আমরা এটাকে করলাম কি, যদিও সে দরিদ্র তবুও সে চরিত্রবান, এটাকে আমরা বললাম সে দরিদ্র কিন্তু চরিত্রবান। এইভাবে আমাদেরকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হবে। এখন এই যে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এটার মূল পয়েন্টগুলো কিন্তু ধরে ধরে আমরা আলোচনা করেছি। বাক্য রূপান্তরের প্রাথমিক বিষয়গুলো আমরা যেমন দেখেছি, বাক্য রূপান্তর কীভাবে করতে হবে আমরা যেমন সেটা দেখেছি, এবং আমরা সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক, এগুলো আমরা দেখার চেষ্টা করেছি। অর্থাৎ গঠনগত রূপান্তরটা আমরা দেখার চেষ্টা করেছি। একটা রেখচিত্র আমরা এঁকেছি, এবং সেই রেখচিত্রটা মনে রেখে সহজে আমরা এই রূপান্তরগুলো করতে পারবো বলে আমরা আশা করি। তো এটা থেকে আমাদের 5 নম্বর থাকবে। প্রত্যেকজন স্টুডেন্ট, ছাত্রছাত্রী যারা আছো সকলকেই কিন্তু এখানে পূর্ণ নম্বরটা তোমাকে পেতে হবে, এবং আবশ্যিকভাবে এই প্রশ্নটা তোমাদের থাকবে পরীক্ষায়, আবার পরবর্তী সময় বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় থাকবে। ফলে এইগুলো যেন আমাদের, এই অংশটুকু যেন ভুল না হয়। খুবই সহজ অংশ, আমরা খুবই আরও সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলাম, শেখার চেষ্টা করলাম। আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। আগামী দিন আমরা এর পরের অংশ, অর্থাৎ এই যে আমাদের বাক্য রূপান্তরের আমরা গঠনগত রূপান্তর পর্যন্ত আজকে শেষ করলাম, কিন্তু এরপরে ভাবগত রূপান্তর বা উক্তি পরিবর্তনগত রূপান্তর, এই বিষয়গুলো আমরা আগামী ক্লাসে দেখব, এবং সেখানে আমরা এটা শেষ করে নিব। তাহলে আজকের ক্লাস আশা করি তোমরা ভালো এনজয় করেছো, তোমাদের কাছে ভালো লেগেছে, বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। তারপরেও তোমরা ভিডিওটা রইলো তোমাদের কাছে, একাধিকবার দেখার সুযোগ আছে, তো তোমরা সেভাবে দেখবে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, যেটুকু অন্তত মনে করছো। কারণ লিখে নেওয়াটা অনেকে কষ্ট লাগে, কিন্তু লিখে নেওয়া কষ্টের ফল মধুর হয়। হ্যাঁ, একটু লিখে নিলে, একটু ভালো করে মনোযোগ দিলে পরে কিন্তু এটা বুঝতে তোমার সুবিধা হয়। অন্তত যতটুকু তোমরা মনে করছো যে একটু আমার লিখে নিলে ভালো হয়, বইতে নাই বিষয়গুলো, এটা টিচার বিশ্লেষণ করে দিয়েছে, সেটুকু তুমি একটু তোমার খাতায় তুলে রাখো। নিজে কিছু উদাহরণ তুমি প্র্যাকটিস করার চেষ্টা করো, কিছু সরল বাক্যকে জটিল বাক্য করো, জটিল বাক্যকে যৌগিক বাক্য করো, যৌগিক বাক্যকে সরল বাক্য করো। এভাবে তুমি একটু প্র্যাকটিস করার চেষ্টা করো। বিশেষ করে যেগুলো বিভিন্ন বোর্ডে বিভিন্নবার এসেছে, সেগুলো তুমি একটু দেখার চেষ্টা করো। আমি আশা করি তুমি কিন্তু সফল হবে, এবং তুমি চেষ্টা করলেই এই কয়েকটা রূপান্তর যদি তুমি করো, তোমার রূপান্তর করার যেই বলা যায় দক্ষতা, সেটা কিন্তু তুমি অর্জন করে ফেলবে। আর চেষ্টাটা না করলে কিন্তু তুমি এটা করতে পারবে না। উদাহরণগুলো, পয়েন্টগুলো তোমার কাছে আছে, সেই অনুযায়ী তুমি কয়েকটা বাক্যকে রূপান্তর করবে। এটা হচ্ছে তোমার বাড়ির কাজ। এই বাড়ির কাজটা তোমাকে দিলাম, অন্তত যে কয়টা ভালো লাগে, আমি একদম বেঁধে দিচ্ছি না যে এতগুলা করতে হবে, যে কয়টা ভালো লাগে বিভিন্ন বোর্ডে যেগুলো এসেছে সেগুলো দিয়ে প্র্যাকটিস করো। কতগুলো প্র্যাকটিস করলে তোমার একটা দক্ষতা এসে যাবে। তো ঠিক আছে, আগামী ক্লাসে আমরা এর পরবর্তী অংশটুকুকে আমরা শেষ করব, তাহলে বাক্য রূপান্তর আমাদের শেষ হয়ে যাবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ।